আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরহাদ আলী, সহকারী প্রধান শিক্ষক, বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়, নাল্লা পাবলিক টাঙ্গাইল। আজ আমি বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে নবম শ্রেণীর বাংলা প্রথম পত্র কবিতা থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জুতাবিষ্কার কবিতাটি পড়াবো। রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 সন বঙ্গাব্দ, 7ই মে 1861 খ্রিস্টাব্দে ভারতের কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতার নাম সারদা দেবী এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। বাল্যকালে রবীন্দ্রনাথকে ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার জন্যে পাঠানো হলেও বেশি দিন স্কুলের শাসনে তিনি থাকতে পারেননি। এমনকি 17 বছর বয়সে তাকে ব্যারিস্টারি পড়ার জন্যে বিলেতে পাঠানো হইলেও তিনি 1.5 বছর কাল পড়াশোনা করে সেখান থেকে তিনি ফিরে এসেছেন। তিনি বিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা লাভ করতে পারেননি বটে, কিন্তু সাহিত্যের বিচিত্র ক্ষেত্রে তার পদচারণা এক বিস্ময়ের বস্তু। তিনি ছিলেন প্রকৃত অর্থে অসামান্য প্রতিভাধর। বললেই তার কবি প্রতিভার প্রকাশ ঘটে বা উন্মেষ ঘটে। মাত্র 15 বছর বয়সে তার বনফুল কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। 1913 সালে তিনি গীতাঞ্জলি কাব্যের জন্যে এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কারে ভূষিত হন। বস্তুত তার একক সাধনায় বাংলা ভাষা ও সাহিত্য সকল শাখা দ্রুত উন্নতি লাভ করে এবং বিশ্ব দরবারে গৌরবের আসনে প্রতিষ্ঠিত হয়। তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক, সুরকার, নাট্য প্রযোজক এবং অভিনেতা। তার কাব্য, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, গান ইত্যাদি সাহিত্যের সকল শাখায় তার অবদান সমৃদ্ধ। তার অজস্র রচনার মধ্যে মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, কণিকা, বলাকা, পুনষ্ট, চোখের বালি, গোড়া, গড়ে ভাইরে, যোগাযোগ, শেষের কবিতা, বিসর্জন, ডাকঘর, রক্তকবরী, গল্পগুচ্ছ, এই বিচিত্র প্রবন্ধ তিনি বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ, 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে কলকাতার এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজকে আমরা তার রচিত একটি কবিতা জুতাবিষ্কার করব। এই জুতাবিষ্কার কবিতাটি কবির কল্পনা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমরা জানি যে প্রতিটি কাজের জন্য বা কোনো কাজের জন্য যদি কোনো দক্ষ ব্যক্তিকে নিয়োগ করা হয় তাহলে সংশ্লিষ্ট কাজটি সহজে শেষ হবে। আর যদি অদক্ষ লোক সেখানে নিয়োগ করা হয় সেক্ষেত্রে কাজের বিড়ম্বনা কত দূর তা আমরা অনেক অনুমান করতে পারি এবং এই বিষয়ে এই কবিতায় আলোকপাত করা হয়েছে। কবিতার প্রতিপাদ্য বিষয় গোপচন্দ্র রাজা আর তার গোপচন্দ্র মন্ত্রী। আমরা জানি মানুষ ভাবে ভাবতে ভাবতে কিছু মনে করে এবং সেটাকে কখনো কখনো
এই ওই সেরকম কোনো রূপ দেওয়ার জন্য তারা চেষ্টা করে। তো ভবচন্দ্র রাজাও সারারাত্রি ঘুমিয়ে ভাবছে যে আমি এক রাজ্যের রাজা, আর এই রাজ্যের মাটি আমার পায়ে লাগে, সুতরাং এই মাটি যেন পায়ে না লাগে তার একটা প্রতিকার করার জন্য তার মন্ত্রীকে নির্দেশ দিয়েছিলেন। তো মন্ত্রী এর জন্যে কোনো উপায় খুঁজে না পড়ে তার সারারাত্রি ঘুম হয় নাই, তিনি রাজ্যের পণ্ডিতদের ডেকে এনেও কোনো সমাধান করতে পারেননি। শেষের পর্যায়ে তিনি খুঁজে বের করছেন যদি দেশ থেকে ধুলাধুল হয়ে যায় তাহলে আমরা মহারাজের পদধূলি কোথায় পাবো। কিন্তু এতেও রাজা সন্তুষ্ট নন, যে এর কোনো বিকল্প ব্যবস্থা নিশ্চয়ই আছে, তোমরা ভাবো। তাই যদি না হবে তাহলে তোমরা রাজ্যে এত পণ্ডিত, এত মন্ত্রী, এত লোক কেন তোমরা বেতন খাচ্ছ, কোনো কাজ করতেছ না। পরে তিনি রাজ্যের সব জ্ঞানীবিদদের ডেকে এনে আবার এক উপায় খুঁজে বের করছেন যে যদি এই ধরাতে যদি মাটি না থাকে তাহলে শস্য হবে কোথায়। এটাও রাজা গ্রহণ করছেন বটে, কিন্তু বলছে না এটাও কিছু না, তোমরা ভেবে দেখো এর মধ্যে আরো কিছু থাকতে পারে। অবশেষে সবাই মিলে পরামর্শ গ্রহণ করেছে যে তারা এই রাজ্যে 17.5 লক্ষ ঝাট কিনছে, ঝাট, এবং সেই ঝাট দিয়ে পিটিয়ে এই দেশ থেকে ধুলা দূর করে দিবে। কিন্তু সেই ধুলা দূরটুকু দেখা গেছে যে ধুলাকে আঘাত করার পরে এখন সেই ধুলা তো পায়ে লাগে আগে পাশে, এখন রাজার চোখে মুখেও ধুলা লেগে আছে, সমগ্র পৃথিবীর ধুলা ভরে গেছে। এতেও কোনো সমাধান হলো না, আরও অসুবিধা হয়ে গেল। পরে আবার বৈঠক হলো, পরে ঠিক হলো যে তাহলে পানি দিয়ে ধুলা দূর করতে হবে। 21 লক্ষ ভিস্তি নিয়ে সেই নদী নালা খাল বিল থেকে পানি এনে সেই ধুলা নিবারণ করতে গিয়ে দেখা গেছে যে এখন সেই শুকনার মধ্যেই বন্যা হয়ে গেছে, জলের পানি তাদের বাঁচা কষ্ট হইতেছে। শেষ পর্যায়ে কী করা যায়, বুদ্ধি হলো যে সমস্ত পৃথিবীটাকে মাল দিয়ে ঢাকা হবে, কিন্তু তাহলে শস্য হবে কোথায়। তারপরে ঠিক হইলো যে না, এই রাজাকে ঘরে বন্দি করে রাখতে হবে, ওনার পায়ের জন্য দিন না লাগে, আর উনি যে ঘরে থাকবেন সেখানে একটু জানি ছিদ্র না থাকে, যে সেখান থেকে ধুলাবালি গিয়ে যাতে ওই রাজার পায়ে বা গায়ে ধরা না পারে। অবশেষে ঠিক হলো যে না, এই পৃথিবীটাকে আমরা চর্ম দিয়ে মুড়িয়ে দিব। সেই শুরু হলো, সারা দেশে এত ভালো চামারও মিলে না, চর্মও মিলে না। পরিশেষে এক বৃদ্ধ চামার রাজার কাছে এসে বললেন, রাজা মশাই, আমি এর একটা প্রতিকার করে দিতে পারি। আপনার পা দুটি যদি এই আটকানো যায় তাহলে আর পায়ে ধুলা লাগবে না। রাজা বলে এত সহজে কি হবে সেইটা। তো মন্ত্রী শুনে তো ক্ষুব্ধ, এই বেটাকে কারাগারে নিক্ষেপ করো, শুলে বিদ্ধ করো। অবশ্যই যখন সেই বৃদ্ধ চামার রাজার পায়ের কাছে বসে তার পা দুটি জুতা দিয়ে মুড়িয়ে দিলেন, তখনই সব সমস্যার সমাধান হয়ে গেল। সুতরাং আমি এখন কবিতাটা একটু পড়ার চেষ্টা করছি। বইলা হবু সুরগ গবুরায়, কালিকে আমি ভেবেছি সারা রাত্র, মলিন ধুলা লাগিবে কেন পায়, ধরণী মাঝে চরণ ফেলা মাত্র। তোমরা শুধু বেতন লহ বাটি, রাজার কাজে কিছুই নাহি দৃষ্টি। আমার মাটি লাগাই মোরে মাটি, রাজ্যে মোর একই অনা সৃষ্টি। শীঘ্র এর করিবে প্রতিকার, নইলে কারো রক্ষা নাহি আর। এখন রাজার কথা হচ্ছে যে তোমরা আমার রাজ্যে চাকরি করো, শুধু বেতন খালি টাকা পয়সা খালি পেটে নিয়ে যাও, কিন্তু তোমরা কোনো কাজ করতেছো না। সুতরাং আমার পায়ে মাটি লাগে, এর একটা সমাধান তোমাদের করতে হবে, নাহলে তোমাদের কারো আর রক্ষা নেই। শুনিয়া গবু ভাবিয়া হলো খুন, দারুণ ত্রাসে গর্ব বহে গাত্র। পণ্ডিতের হইল মুখ চুন, পাত্রদের নিদ্রা নাহি রাত্রে। রান্নাঘরে নাহিক চলে হারি, কান্নাকাটি করিল বাড়ির মধ্যে। অশ্রু জলে ভাষায় পাকায় দাঁড়ি, কহিলা গবু হবুর পদপাত দে। যদি না ধুলা লাগিয়ে দেব পায়ে, পায়ের ধুলা পাইব কি পায়ে। এই কথা শুই না গবু মন্ত্রী তো ভাবিয়া খুন, তার ত্রাস এত ভয়, ভয়ে তার সমস্ত গা ভিজ যাচ্ছে ঘামে। পণ্ডিতের মুখ চুন হয়ে গেল,
কারো পাত্র বলতে রাজ্যের যে অমাত্য ব্যক্তি যারা আছে তাদের কোনো ঘুম নাই। এখন এর বন্যে তাদের মন্ত্রীদের বাড়িতেও কান্নাকাটি পড়ে গেল, তাদের রান্নাবান্না হয় না, খাওয়া দাওয়া হচ্ছে না। অনেক ভেবে মন্ত্রী কইল যে হুজুর, যদি আপনার পায়ে ধুনাই না লাগে তাহলে আমরা আপনার পদধূলি পাবো কোথায়? শুনিয়ে রাজা ভাবিল দুলি দুলি, কইল শেষে কথাটা কত সত্য, কিন্তু আগে বিদায় করো ধুলি, ধুলা পাবে না পেলে পদধূলা না, ভাবিও পরে পদধূলির তত্ত্ব। তোমরা আগে পায়ের ধুলা দূর করো, তার পদধূলি কীভাবে তোমরা পাবে তার তো তার পরেই ভাবা যাবে। ধুলা পাবে না পেলে পদধূলা, তোমরা সবে মাইনা খাও মিথ্যে, কেন বা তবে কুশনীয়তগুলো উপাধি ধরা বৈজ্ঞানিক বৃত্তে। আগের কাজ আগে তো তুমি সারো, পরের কথা ভাবিও পরে আরো। রাজার কথা হইল, হ্যাঁ তুমি কথাটা বলছো সত্য বটে, কিন্তু তোমরা এত লোক চাকরি করো এখানে, এই পদধূলি না পেলে কীভাবে সেটা পাওয়া যাবে যদি ভাবতে তোমরা না পারো, তাহলে তোমরা আমাদের মাইনে সব মিথ্যে, কোনো কাজ করো তোমরা সব মিথ্যে খাও। তাহলে কেন টাকা পয়সা দিয়ে এত তোমাদের বৈজ্ঞানিক বা এত বৃত্ত বা রাখাল চাকর আমরা কেন খাটাই, কেন পুষি তোমাদের টাকা দিয়ে? সুতরাং তুমি আগের কাছে টাকাই ছাড়ো, পরে এইটা কথা পরে ভাই বলে। আধার দেখে রাজার কথা শুনি, যতন ভরে আনল তবে মন্ত্রী। রাজার কথা শুনে মন্ত্রী চোখে আধার দেখতেছে, অন্ধকার দেখতেছে, না রাজাকে কোনোভাবে মানানো যাচ্ছে না, কি করি এখন? যতন ভরে আনল তবে মন্ত্রী, যেখানে যত আসিল জ্ঞানী গুণী, দেশে বিদেশে যত ছিল মন্ত্রী, বসিল সবে চশমা চোখে আটি, ফুরাই গেল 19 পিপা নস্য, অনেক ভেবে কহিল গেলে মাটি, ধরার তবে কোথায় হবে শস্য। হইল রাজা, তাই যদি না হবে পণ্ডিতেরা রয়েছে কেন তবে? রাজার কথা হচ্ছে, মন্ত্রী তো সারা দেশ থেকে আরও মন্ত্রী জ্ঞানীগুণী এনে সব জড়ো করছে, তারা এখানে বসছে, চোখে চশমা এঁটে অনেক 19 পিপে নস্য ফুরিয়েও এর কোনো হদিস পালো না। তবে একটা কথা ধরছে, যদি এই রাজ্যের যদি মাটি না থাকে তাহলে শস্য হবে কোথায়? রাজা বলছিল, তাই যদি না হয় তাহলে কেন রাজ্যে পণ্ডিত আছে, বৈজ্ঞানিক, তারা কি এটা ভাববে না কীভাবে শস্যটা হবে? সকলে মিলিয়ে যুক্তি করি শেষে কিনিল ঝাঁটা 17.5 লক্ষ, ঝাঁটের চোটে পথের ধুলা এসে ধুলায় কেহ না ভরিয়া দিল রাজার মুখ বক্ষ। এখন এই যে 17.5 লক্ষ ঝাড় দিয়ে পৃথিবীতে ঝাড় দেওয়া হয়েছে, ধুলাকে আঘাত করা হয়েছে, সেই ধুলা হালকা আকারে এসেছে এখন রাজার মুখে পড়ে, বুকে পড়ে, যে ধুলা পায়ে লাগতো এখন তাদের এই ব্যবস্থায় আসিয়া ধুলা রাজার বক্ষেও পড়ে, মুখেও পড়ে। ধুলায় কেহ মিলিত নারে চোখ, ধুলার মেঘে পড়িল সূর্য ঢাকা, ধুলার বেগে কাশিয়া মরে লোক, ধুলার মাঝে নগর হলো উজ্জ্বল। হইল রাজা, করিতে ধুলা দূর, জগৎ হলো ধুলা এবার পুর। এখন সেই ধুলা দূর করতে 17.5 লক্ষ ঝাড় কিনে ধুলাকে আরো সারা পৃথিবী ভরে দিছে। এখন সেই ধুলা মানুষের চোখে নাকে মুখে গিয়ে সবাই অসুস্থ হয়ে পড়ছে। ধুলাকে দূর করতে তা সেই ধুলায় একবারে জগৎ ভরপুর হয়ে গেল।